282 সাংবাদিকের বিরুদ্ধে মামলার ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সম্পাদক পরিষদের। গণমাধ্যমে হস্তক্ষেপ না করায় ধন্যবাদ জ্ঞাপন। আর নয় বনগড়া সার্কুলেশন ও টিআরপি, বলেছেন তথ্যমন্ত্রী। অপতথ্য রুখতে সম্পাদকীয় নীতিমালা দাবি টেলিভিশন এডিটর্স কাউন্সিলের। শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলায় রণক্ষেত্র ডুয়েট। জাহাঙ্গীরনগরে ধর্ষণ চেষ্টায় অভিযুক্তকে গ্রেফতারে আলটিমেটাম দিয়ে আন্দোলন প্রত্যাহার শিক্ষার্থীদের। ডক্টর ইউনূসের দেশ ত্যাগের নিষেধাজ্ঞা চেয়ে রিট। হামের টিকার বিষয়ে সংশ্লিষ্টদের ভূমিকা তদন্তের নির্দেশনা দাবি। 10 দিনের মধ্যে হাম নিয়ন্ত্রণের আশা স্বাস্থ্যমন্ত্রী। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। 282 সাংবাদিকের তালিকা হস্তান্তর করে মামলাগুলোর ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন সম্পাদক পরিষদের নেতারা। তালিকার 94 জনের বিরুদ্ধে রয়েছে হত্যা মামলা। নিউজ সম্পাদক নুরুল কবির বলেছেন, একজন সাংবাদিক কাউকে হত্যা করতে পারে এই কথা কেউই বিশ্বাস করবে না। আর ডেইলি স্টার সম্পাদক বলেছেন, সাংবাদিকদের বিরুদ্ধে এত মামলা গণতান্ত্রিক পরিবেশ ও সরকারের ভাবমূর্তির জন্য ইতিবাচক নয়। মহিবুল্লাহ মহিবের রিপোর্টে বিস্তারিত। রবিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ঘণ্টাব্যাপী বৈঠক করেন পত্রিকার সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদ। বৈঠকে গণমাধ্যমের স্বাধীনতা, গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকা এবং সাংবাদিকদের বিরুদ্ধে করা মামলার বিষয়গুলো তুলে ধরেন সম্পাদকরা। বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন নিউজ সম্পাদক নুরুল কবির। জানান, 283 জন সাংবাদিকের বিরুদ্ধে মামলার তালিকা প্রধানমন্ত্রীর কাছে তুলে দিয়েছেন তারা। ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম বলেন, স্বাধীন সাংবাদিকতায় বাধা সৃষ্টি করে এমন আইন কানুনের বিষয়েও সরকার প্রধানকে অবহিত করা হয়েছে। দীর্ঘ আলাপ আলোচনা হয়েছে। প্রধানত বাংলাদেশের যে মিডিয়া সিন যেটা আছে, আইন কানুনের মধ্যে যে অগণতান্ত্রিকতার অংশগুলো আছে সেগুলোর সম্পর্কে আমরা তাকে অবহিত করেছি এবং অনেকগুলো বিষয়ে যে রিভিউ করা দরকার সেগুলো তিনি সম্মত হয়েছেন এবং বাংলাদেশে একটা গণতান্ত্রিক মিডিয়া রেজিম করবার জন্যে সংশ্লিষ্ট সকল পক্ষের সমন্বয়ে একটা পরামর্শক কমিটি করে জুন মাস ধরে কাজ করে জুলাইয়ের কোনো একটা সময়ে একটা চূড়ান্ত একটা রিপোর্ট তৈরি করে তার আলোকে একটা গণতন্ত্রপরায়ণ আইন তৈরি করবার জন্যে আমরা সম্মত হয়েছি। প্রধানমন্ত্রীকে একটা লিস্ট দিয়েছি এবং সেখানে আমরা বলেছি যে প্রায় 282 জন সাংবাদিকদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মামলা হচ্ছে এবং তার মধ্যে 94 জন হত্যা মামলার তারা আসামি হিসাবে। তো সেটা আমরা প্রধানমন্ত্রীর কাছে সেই লিস্ট দিয়েছি। এই লিস্টটা একদম যে সম্পূর্ণ সেটা বলবো না, অসম্পূর্ণ থাকতে পারে, কিন্তু আমরা আন্তরিকভাবে চেষ্টা করে দিয়েছি এবং প্রধানমন্ত্রী সেটা গ্রহণ করেছেন এবং তথ্যমন্ত্রীকে বলেছেন এবং এই ব্যাপারে ওনারা একটা উদ্যোগ নেবেন। আমরা খুব দৃঢ়ভাবে বলেছি যে এই সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা এবং এত ধরনের মামলা এটা গণতান্ত্রিক দেশের পরিবেশের জন্য ভালো নয়, এই সরকারের ভাবমূর্তির জন্যও ভালো নয়। উনি কি বলেছেন? উনি এটা নিয়েছেন এবং উনি খুবই আন্তরিকতার সঙ্গে উনি এটা গ্রহণ করেছেন এবং বলেছেন যে ওনারা পরীক্ষা করবেন। এ সময় তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন জানান, মামলার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বলেন, সবার সঙ্গে আলোচনা করে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করতে চায় সরকার। সম্পাদক পরিষদের নেতৃবৃন্দ এ বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করলে মাননীয় প্রধানমন্ত্রী তাদের অনুভূতির সঙ্গে একমত পোষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমাকে নির্দেশ দিয়েছেন। আর একই সঙ্গে গত সরকারের গঠন থেকে এই পর্যন্ত কোনো ধরনের কোনো হস্তক্ষেপ সরকারের পক্ষ থেকে না থাকার কারণে মাননীয় প্রধানমন্ত্রীকে সম্পাদক পরিষদ সর্বসম্মতক্রমে অভিনন্দন জানিয়েছেন। গণমাধ্যমেও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতে প্রধানমন্ত্রী সম্মত হয়েছেন বলেও জানান সম্পাদক পরিষদের নেতারা। মহিবুল্লাহ মহিব, বাংলা ভিশন, ঢাকা। সবার সাথে আলোচনা করেই স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করা হবে বলে আশ্বাস দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি বলেন, বিজ্ঞাপন পেতে কোনো পত্রিকা এখন থেকে আর মন গড়া সংখ্যা এবং টিআরপি প্রকাশ করতে পারবে না, তাও নিশ্চিত করবে মন্ত্রণালয়। আর টেলিভিশন এডিটর্স কাউন্সিলের নেতৃবৃন্দ বলেছেন, গেল 17 বছর গণমাধ্যমকে ব্যবহার করেছে ফ্যাসিস্ট সরকার। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের।
গণমাধ্যমের সার্বিক অবস্থা নিয়ে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন টেলিভিশনের সম্পাদকদের নিয়ে নতুন গঠিত এডিটর্স কাউন্সিল। এ সময় তারা অভিযোগ করেন টেলিভিশন মাধ্যমের স্বার্থ রক্ষায় কেউ কাজ করেনি, দাবি ওঠে এই পেশার নিরাপত্তা নিয়ে। এডিটোরিয়াল ইনস্টিটিউশনকে সত্যিকার অর্থে আমাদের মিডিয়ার যে নীতি নির্ধারণী ভূমিকা, দেশ জাতির স্বার্থে এবং মিডিয়ার যে সত্যিকারের বৈশিষ্ট্য এবং চরিত্র তা যেন পরিস্ফুটিত হয়। আজকে সংবাদের নামে, সামাজিক যোগাযোগ মাধ্যমের নামে সমাজে নানা রকমের অপতথ্য ছড়াচ্ছে, গুজব ছড়াচ্ছে, মিথ্যাচারে ভরে গেছে, হিংসা বিদ্বেষ, কোনো ধরনের নীতিমালা গ্রহণ না করে যে সংবাদ মাধ্যম হতে পারত মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতি ক্ষেত্র বিশেষে ওই মাধ্যমগুলো এবং কোনো দায়িত্বহীনতার কারণে লক্ষ্য করা যায় যে সমাজে অস্থিরতা সৃষ্টি হয়, সমাজে বিদ্বেষের জন্ম হচ্ছে, রাজনীতিতে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে। গণমাধ্যম থেকে সবাইকে নিয়ন্ত্রণ প্রয়োজন আছে। একটি বাস যখন চালায়, বাসেরও তো একজন ড্রাইভার থাকে। তো আমি মনে করি প্রতিটা জিনিসের একটা নিয়ন্ত্রণ এবং একটি আইনি কাঠামোর ভিতরে থাকতে হবে। সেই ক্ষেত্রে অফকমের আদলে যে কোনো একটি রেগুলেটরি বোর্ড তৈরি করা আমার মনে হয় এটা খুব জরুরি। এ সময় তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, যারা রাষ্ট্রের কর ফাঁকি দিতে গণমাধ্যমকে ব্যবহার করছেন তাদের থেকে ইতিবাচক কিছু আশা করা যায় না। সবার সাথে আলোচনা করে ঐক্যমত্যের ভিত্তিতে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের আশ্বাস দেন মন্ত্রী। এতগুলি স্টেক হোল্ডার হওয়ার কারণে আমাদেরকে কমিশনের মধ্যে ঢোকা ছাড়া কোনো উপায় নাই। এক, দুই হলো সেই কমিশন হতে হবে অবশ্যই সকল অংশীদারদের কাছে গ্রহণযোগ্য, মালিক থেকে শুরু করে সাংবাদিক থেকে শুরু করে একদম কর্মচারীটা পর্যন্ত তার বেনিফিশিয়ারি থাকা দরকার। বর্তমান টিআরপি পদ্ধতি গ্রহণযোগ্য নয় উল্লেখ করে তা থেকে বেরিয়ে আসার ইঙ্গিত দেন তিনি। ভিজুয়াল মিডিয়াতে আপনার কত লোক দেখে কত লোক দেখে না, এটার একটা পরিসংখ্যান ব্যবস্থা আজকালকার ডিজিটাল যুগে এটা কোনো কঠিন কাজ না। হ্যাঁ, ছাপার ক্ষেত্রে যেহেতু আমাদের সমস্ত প্রেসের কম্পালশন করা যায় নাই যে সে ডিজিটাল প্রেসে যাবে, সেই জন্য তার ছাপাটা আমার পাওয়ার কোনো ডিজিটাল মেকানিজম নাই। কিন্তু এই না থাকার সুযোগে মাত্র 500টা টিআরপি দিয়ে আমি দেশের 5 কোটি টেলিভিশনের হিসাব বুঝাই দেব, অথবা সেই মিথ্যাকে গ্রহণ করব, অথবা পত্রিকার ছাপাকে আমি আমার মন গড়া একটা সংখ্যার ভিত্তিতে বিজ্ঞাপনের সুযোগ সুবিধা বন্টন করব, এই নীতিমালা থেকে তথ্য মন্ত্রণালয় বেরিয়ে আসবে। এমন উদ্যোগ মন্ত্রণালয়ের কাজকে আরো গতিশীল করবে বলেও জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী। সুযোগ সুবিধা বন্টন। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েটে ভিসি নিয়োগকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীদের উপর বহিরাগতদের দফায় দফায় হামলায় রণক্ষেত্রে পরিণত হয়েছে পুরো ক্যাম্পাস। সংঘর্ষে সাংবাদিক সহ অন্তত 10 শিক্ষার্থী আহত হয়েছেন। রবিবার সকাল 10টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বর থেকে ত্রিমুখী সংঘর্ষের সূত্রপাত হয়। আহত কয়েকজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। সম্প্রতি সরকার ডক্টর মোহাম্মদ ইকবালকে ডুয়েটের নতুন ভিসি হিসেবে নিয়োগ দেয়। প্রজ্ঞাপন জারির পর থেকেই এই নিয়োগ প্রত্যাখ্যান করে আসছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গত বৃহস্পতিবার রাত থেকে নিয়োগ বাতিলের দাবিতে তারা ধারাবাহিক বিক্ষোভ কর্মসূচি পালন করছে। পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রবিবার সকালে নবনিযুক্ত ভিসিকে লাল কার্ড দেখানোর কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। বহিরাগতরা এ সময় নবনিযুক্ত ভিসি ডক্টর মোহাম্মদ ইকবালকে ক্যাম্পাসের গেট ভেঙে ক্যাম্পাসে ঢোকানোর চেষ্টা করলে সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের উপরও হামলা করে তারা। আমরা ডুয়েটিয়ানরা আমরা গতকালকে বিভিন্ন আমাদের যে মাধ্যমগুলো ছিল সেখানে আমরা জানিয়ে দিই আজকে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করব। কিন্তু এখানে আমরা দেখলাম আমরা যখন শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতেছিলাম তখন ছাত্রদল এবং স্থানীয় যে টুকাই যারা আছে ওদেরকে এনে আসলে অতর্কিত হামলা করে। কিন্তু আমরা তো সাধারণ শিক্ষার্থী, আমাদের কোনো প্রস্তুতি ছিল না। এই জন্যই এই পরিপ্রেক্ষিতেই আমাদের যে সাধারণ শিক্ষার্থী ছিল তারা অনেক আহত হয়েছে। আমাদের যে যৌক্তিক দাবি, গণতান্ত্রিক দাবি, আমরা যে ডুয়েটে পূর্ব থেকে কর্মরত শিক্ষক চাই, এইটুকুই। তো
এখানে এই আন্দোলনে আমরা সাধারণ শিক্ষার্থী, এখানে না শিবির লিড দেয়, না ছাত্রদল লিড দেয়, না অন্য কেউ লিড দেয়, এখানে সাধারণ শিক্ষার্থীরা লিড দেয়। সাধারণ শিক্ষার্থীরা প্রথম থেকে আমরা ডেকে এসেছি যে এটা ডুয়েটের স্বার্থ, এখানে কোনো রাজনৈতিক স্বার্থ নাই। ছাত্রদল পাচ্ছে কেন কমিশন, তারা কেন তাকে মানে নেবে না? তারা তাকে ঢোকানোর চেষ্টা করবে, এটাই তো স্বাভাবিক। তারা তো ডুয়েটকে ধারণ করে না। তারা যদি আমার ডুয়েটকে ধারণ করতো তাহলে তো তারা এই বিসির পক্ষ নিতে পারতো না কখনো। পুলিশের 7 জন সকালবেলায় যখন সংঘর্ষ চলছিল, এদের দুই পক্ষকে নিবৃত্ত করতে 7 জন পুলিশ আহত হয়েছে। এ ব্যাপারে একটা মামলা হবে এবং আমরা আইনানুগ ব্যবস্থা নেব। কোনো হীন স্বার্থ যদি কারো থাকে, এটা একজন সরকার ভিসি নিয়োগ দিয়েছে, স্বাভাবিকভাবে এটা দায়িত্ব হস্তান্তর হবে। কেউ যদি বিরোধিতা করে, হীন স্বার্থ করে চেষ্টা করে, তাহলে সেটার আমরা খতিয়ে দেখে ব্যবস্থা নেব। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় অভিযুক্তের নাম, পরিচয় শনাক্ত ও গ্রেফতারে 72 ঘন্টার আলটিমেটাম দিয়ে অবরোধ প্রত্যাহার করে নিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। রবিবার বিকেল 5টার দিকে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে দীর্ঘ আলোচনার পর সন্ধ্যা 6:30টার দিকে অবরোধ প্রত্যাহার করে নেন শিক্ষার্থীরা। এ সময় বুধবারের মধ্যে অভিযুক্তের নাম, পরিচয় শনাক্ত করার প্রতিশ্রুতি দেন উপাচার্য। এর আগে সকাল 10টার দিকে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে অভিযুক্তকে গ্রেফতারের দাবি জানান। আন্দোলনকারীদের দাবির সাথে একাত্মতা জানিয়ে উপাচার্য জানান, উদ্ভূত পরিস্থিতিতে জরুরি প্রশাসনিক সভা ডেকে 7 সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। এই কমিটি ধর্ষণ চেষ্টার ঘটনায় প্রশাসনের কোনো গাফিলতি আছে কিনা সেটা খতিয়ে দেখে আগামী 7 দিনের মধ্যেই রিপোর্ট দেবে। ব্যবহার করেননি বলে আমরা শুনেছি, সেই জন্য অপরাধীকে চিহ্নিত করার ক্ষেত্রে একটু সময় লাগছে, কিন্তু তারা বলছে যে এতে অগ্রগতি আছে এবং আমরা আশা রাখতে চাই যে অতি দ্রুতই অপরাধী গ্রেপ্তার হবে এবং আইনের আওতায় এসে সে শাস্তি দেওয়া হবে। আমরা 7 সদস্যের একটি কমিটি করি এবং সেই কমিটি আজ সকালেই একটা সভায় মিলিত হয়, কাজ শুরু হয়ে গেছে এবং 7 দিনের মধ্যে আমরা বলেছি যে এই তদন্ত কমিটি রিপোর্ট দিতে হবে। হামের টিকাদান কর্মসূচি বাতিলের সাবেক অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তকে ফৌজদারি অবহেলা উল্লেখ করে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা তদন্তের নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়েছে। একই সঙ্গে সাবেক প্রধান উপদেষ্টা সহ সব উপদেষ্টাকে দেশত্যাগে নিষেধাজ্ঞার নির্দেশনা চাওয়া হয়েছে এই রিটে। হামের টিকাকে রাষ্ট্রীয় ব্যবস্থা থেকে বেসরকারি খাতে দেওয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগ তুলে রবিবার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম এই রিট আবেদন দায়ের করেন। রিটে ক্যাবিনেট সচিব, স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক সহ সরকারের সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। এর আগে গত 6 এপ্রিল ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম সরকারের সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিশ পাঠান। তাতে বলা হয়েছিল, নোটিশ প্রাপ্তির 5 দিনের মধ্যেই তদন্ত কমিটি গঠন এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সহ উপদেষ্টা পরিষদের সব সদস্যদের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা। এদিকে রাজধানীর সরকারি হাসপাতালগুলোতে হামে আক্রান্ত শিশুর চাপ যেন কমছেই না। এখনও হামে আক্রান্ত শত শত শিশু হাসপাতালে ভর্তি হচ্ছে। চিকিৎসকরা বলছেন, হাম রোগ থেকে সুস্থ হয়ে উঠলেও নিউমোনিয়া, জ্বর, পাতলা পায়খানা সহ অন্যান্য রোগে আক্রান্ত হচ্ছে। জেলা কিংবা বিভাগীয় শহরে হামের যথাযথ চিকিৎসা না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন স্বজনরা। গত হামে 24 ঘন্টায় আরও 6 শিশুর মৃত্যু হয়েছে। আগামী 10 দিনের মধ্যে হাম নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। বিস্তারিত সৈকত সাদিকের প্রতিবেদনে। হামে আক্রান্ত হয়ে রাজধানীর মুগদা হাসপাতালে 5 দিন ধরে চিকিৎসাধীন শিশু তাজিম একটু সুস্থ হয়ে উঠেছেন। বেডে বসেই পরীক্ষা দেওয়ার আশায় পড়াশোনায় ব্যস্ত। তার মা জানান, এখনও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেনি। কালকে 18 তারিখ পরীক্ষা, জুনিয়র 1 2 পরীক্ষা, তো এর ভিতরে তো অসুস্থ যে লেগা তো পরীক্ষা দিতে পারবো না। আবার গ্যাসের সপ্তাহে আমপারা নেওয়ার কথা ছিল, এখন অসুস্থ লেগে কোনোটাই হচ্ছে না। এই হাসপাতালে চিকিৎসাধীন 70 শিশুর মধ্যে বেশিরভাগ শিশুই হামের সঙ্গে সঙ্গে নিউমোনিয়া, পাতলা পায়খানা সহ অন্যান্য রোগে আক্রান্ত। তাদের স্বজনরা জানান, স্থানীয় ক্লিনিক কিংবা সদর হাসপাতালের চিকিৎসায় পুরোপুরি সুস্থ না হয় ছুটে আসেন রাজধানীর সরকারি হাসপাতালে। এতে তারা আর্থিকভাবে ক্ষতির সম্মুখীনও হচ্ছেন। বাচ্চা জ্বর হয়েছিল, ফার্স্টে প্রচণ্ড জ্বর হয়েছিল। জ্বর হওয়ার পরে
ওষুধ আনছি, খাওয়াইছি, ভালো হইতেছে না। পরে কালকে রাত্রের 1টা বাজে নিয়ে আসছি বাচ্চারা এখানে। প্রথমত অবস্থা আমাদের উপজেলায় গেছি, উপজেলা বলছে আমাদের এখানে এটা চিকিৎসা নাই, আপনারা অতি শীঘ্রই ঢাকা শিশু হাসপাতালে যান, ঢাকা মেডিকেলে যান, হ্যাঁ, বা এই হাসপাতালের কথা বলছে। এই চিকিৎসাটা যদি আমাদের গ্রাম পর্যায়ে চলে যেত তাহলে আসলে আমাদের সাধারণ যারা আছি, ভুক্তভোগী যারা আছে অসুস্থ, তাদের এই সমস্যা হইতো না। 7 দিন লেট করবো, এর আগেই নিয়ে আসছি। এখন এই জায়গায় আসছি, পরে হামটা এখন একটু স্বাভাবিক আছে, কিন্তু ঠান্ডা নিউমোনিয়াটা মানে ওইটা আর কি হয়নি। মুগদা হাসপাতালে হামে আক্রান্ত জটিল রোগী আশা কমলেও চাপ একেবারে কমেনি। এই জন্য বেসরকারি হাসপাতালগুলোতে হাম রোগীদের চিকিৎসা সেবা বাড়ানোর তাগিদ দিয়েছেন চিকিৎসকরা। একটা সরকারের দিক থেকেও কিন্তু আমার মনে হয় যেটা করোনার মতো করে একটা প্রজ্ঞাপন জারি করা উচিত, যে বেসরকারি ক্লিনিকগুলিতে দেখা যাচ্ছে অনেকগুলোই যে হামের রোগী ভর্তি নিতে চায় না, সেটা একটা জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন। একটা বাচ্চার হাম হলো 4 দিন 5 দিন পার হয়ে গেছে, তারপরে যে হামের পরবর্তী জটিলতায় যে নিউমোনিয়া, সেই নিউমোনিয়া রোগীকে তো সকলেই ভর্তি করাতে পারেন, কারণ এই নিউমোনিয়া এই রোগীটা কিন্তু সংক্রমণ ঘটাবে না। বর্তমান সরকার ক্ষমতা নেওয়ার সময় হামের টিকার কোনো মজুদ ছিল না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। জাতীয় প্রেস ক্লাবে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি জানান, খুব সহসাই হামের প্রকোপ কমবে। মোস্ট অফ দ্য ডিস্ট্রিক্ট 100% উপরে 104% পর্যন্ত আমরা টিকা কার্যক্রম অ্যাচিভ করেছি। এখন আমরা মাইকিং এবং টিনের বোমা দিয়ে খুঁজে আমরা বাচ্চা এনে যারা টিকা পায় না, আমরা টিকা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। তবে অ্যান্টিবডিটা ক্রিয়েট হতে আপনাদের ডাক্তারদের মধ্যে 3 to 4 উইকস সময় লাগে। হামের প্রকোপ থেকে মুক্তি পেতে যথাযথ আইসোলেশন এবং পুষ্টি নিশ্চিতের উপরও জোর দেন স্বাস্থ্যমন্ত্রী। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। দেশের জ্বালানি খাত একটি দুষ্টু চক্রের হাতে জিম্মি, জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির। একই সাথে তিনি বলেন, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার 5 রূপরেখা নিয়ে কাজ করছে। রবিবার সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীর আরেক উপদেষ্টা বলেন, ফসলি জমি নষ্ট না করে নবায়নযোগ্য জ্বালানি নিশ্চিতে কাজ করছে সরকার। আরেফিন শাওনের রিপোর্ট। বর্তমান বিশ্ব সংকটে সবথেকে বড় আলোচিত বিষয় হলো নবায়নযোগ্য জ্বালানি। মধ্যপ্রাচ্যের সংকটে টনক নড়ে দেশের মানুষের। এমন পরিস্থিতিতে দেশের জনগণ দিন দিন ঝুঁকছে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে। বাজেটেও এর প্রভাব পড়েছে। আসন্ন বাজেটে জ্বালানি খাতে গত অর্থ বছরের চেয়ে বরাদ্দ বাড়ানোর প্রস্তাবও দেওয়া হয়েছে। নবায়নযোগ্য জ্বালানিতে দেশকে আরো সমৃদ্ধ করতে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির দেশীয় সম্পদ ব্যবহারে জোর দেন। জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে চায় এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে চায় দেশীয় উপায়ে নবায়নযোগ্য বিদ্যুতের পরিমাণ বাড়িয়ে, এবং তৃতীয় হচ্ছে যে তার পোর্টফোলিও ডাইভার্সিফাই করে, এবং সেগুলোই আমরা সেই অনুযায়ী পুরো পরিকাঠামোকে সাজাচ্ছি। পতিত সরকারের আমলের মতো আমদানি নির্ভর না থাকার কথা জানান এই উপদেষ্টা। যে বহুবিধ উৎস, দ্বিতীয় হচ্ছে অর্থায়ন নিশ্চিত করা, তৃতীয় হচ্ছে দেশে জ্বালানি যে বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে পিভি এবং অন্যান্য ম্যানুফ্যাকচারিংকে উৎসাহিত করা এবং তাদেরকে বিভিন্ন রকমের যে রাজস্ব যে সুবিধাদি সেগুলো নিশ্চিত করা হবে। জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে নেওয়া পদক্ষেপগুলো সফল করতে হলে আমলাতন্ত্রের দৌরাত্ম্য কমানোর দাবি জানান বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম। সরকার বা সরকারের এই লেভেল থেকে, এনবিআর থেকে, উপরের লেভেল থেকে যত কিছুই মানে সার্কুলার দেওয়া হোক, প্রজ্ঞাপন দেওয়া হোক, যদি ওই ফিল্ড লেভেলে যারা কাজ করবে তারা যদি সহযোগিতার ভূমিকা না থাকে, তাহলে এই ধরনের ভোগান্তি হবে। নবায়নযোগ্য জ্বালানির প্রতি ভোক্তা ও ব্যবসায়ীদের আগ্রহী করতে এর ট্যাক্স কমানোর পরামর্শ দেন বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা। আরেফিন শাওন, বাংলা ভিশন, ঢাকা। মানবাধিকার কমিশনকে নখদন্তহীন বাঘের বদলে কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করতে চায় সরকার, জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। রবিবার রাজধানীর সিডাপ মিলনায়তনে জাতীয় মানবাধিকার কমিশন এবং গুম সংক্রান্ত আইন প্রণয়নের লক্ষ্যে আয়োজিত অংশীজন সভায় এমন মন্তব্য করেন তিনি। আইনমন্ত্রী বলেন, প্রস্তাবিত বিলে মানবাধিকার কমিশনের প্রতিবেদনকে আদালতে সাক্ষ্য হিসাবে গ্রহণের বিধান রাখা হয়েছে, যা প্রতিষ্ঠানটিকে মানবাধিকার রক্ষায় কার্যকর ভূমিকা রাখতে সহায়তা করবে। এছাড়াও অভিযোগ তদন্তের সিদ্ধান্ত গ্রহণের জন্য একজন কমিশনারকে দায়িত্ব প্রদান ও প্রতিবেদন প্রদানের নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়ায় ভুক্তভোগীদের হয়রানি বন্ধ হবে বলেও মন্তব্য করেন তিনি। এ সময় গুম সংক্রান্ত শাস্তির বিধান ফৌজদারি দণ্ডবিধিতে যুক্ত হওয়া
উচিত বলে মন্তব্য করেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সভায় আলোচকরা প্রস্তাবিত 2 আইনের নানা সীমাবদ্ধতা তুলে পর্যালোচনা করেন। পরে আইনমন্ত্রী প্রয়োজনীয় সংশোধনের মাধ্যমে জাতীয় মানবাধিকার কমিশন এবং গুম সংক্রান্ত আইনের খসড়া সংশোধন এবং অংশীজনদের মতামতের ভিত্তিতে কার্যকর আইন প্রণয়নের আশ্বাস দেন। কোনো এভিডেন্সিয়াল ভ্যালু আইনে ছিল না। আমরা নতুন আইনের মধ্য দিয়ে হিউম্যান রাইটস কমিশন যে কাজ করবেন এই পিস অফ ডকুমেন্ট আমরা এটাকে অ্যাডমিসিবল এভিডেন্স হিসাবে ডিফাইন করার চেষ্টা করেছি, সো দ্যাট এটার নখদন্তহীন কোনো প্রতিষ্ঠান না হয়। এটা যাতে রিপোর্টটা যাতে আদালতে গ্রহণ করেন এবং আদালত সেটার বেসিসে তার ট্রায়াল প্রসেসটাকে আরো সমৃদ্ধ করেন, সেইটাই আমাদের এখানে মূল পার্থক্যের জায়গাটা তৈরি করেছি। কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ শ্রদ্ধা জানানো হলো জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও সাবেক ফুটবলার কায়সার হামিদের কন্যা কারিনা কায়সারকে। জুলাই আন্দোলনে তার অবদান স্মরণ করলেন সহযোদ্ধারা। রবিবার রাত 10টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয় তার মরদেহ। জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া বিভিন্ন দল ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে তাকে শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণী পেশার মানুষও। কারিনা কায়সারকে জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সহযোদ্ধা হিসেবে উল্লেখ করেন তারা। আন্দোলনে তার সাহসী ভূমিকার কথা স্মরণ করেন। গত শুক্রবার দিবাগত রাতে ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কারিনা কায়সার। লিভারজনিত জটিলতায় ভুগছিলেন তিনি। পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার সকাল 7টায় মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার আবদুল্লাপুর এলাকায় আরেক দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। আপনাদের ছাত্র জনতার আন্দোলনের সাথে সবসময় একত্রতা ঘোষণা করেছিল, সে অন্যায় বিরুদ্ধে সবসময় সে তার প্রতিবাদী কণ্ঠ ছিল। এই জেনারেশন আমাকে চেনে কারিনার কাছে আম্মু। কারিনা আমাকে শূন্য করে দিয়ে আপনারাই কারিনাকে বলতে পারবেন না, আমি একদম শিওর আপনারা কারিনার মতন কাউকে কখনো পাবেন না, তো ন্যাচারাল। জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় পবিত্র হজ ও ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে সৌদি আরব। এছাড়া 2026-27 সালের হজ মৌসুম ও ওমরা কার্যক্রমের পূর্ণাঙ্গ ক্যালেন্ডার প্রকাশ করেছে সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয়। জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার ভিত্তিতেই আগামী 26শে মে হজ আর 27 মে ঈদ উল আজহার তারিখ ঘোষণা করেছে সৌদি আরব। একই কারণে রীতি অনুযায়ী 10 জিলহজ আর 27 মে পবিত্র ঈদ উদযাপন করবে তিউনিসিয়া আর তুরস্ক। মালয়েশিয়া আর ইন্দোনেশিয়াও একই দিনে ঈদ উদযাপনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। এদিকে প্রকাশিত নতুন ক্যালেন্ডার অনুযায়ী 31 মে থেকে পুনরায় শুরু হবে ওমরা ভিসা দেয়া আর ওমরা যাত্রীদের সৌদি আরবে প্রবেশের কার্যক্রম। একই সঙ্গে 1 জুন থেকে পবিত্র মক্কায় প্রবেশ আর নুসুক অ্যাপের মাধ্যমে ওমরা পারমিট কার্যক্রম শুরু হবে। মন্ত্রণালয় জানিয়েছে, নতুন মৌসুমে 1 সেপ্টেম্বর 2026 পর্যন্ত ওমরা ভিসা ইস্যু করা যাবে। 23 সেপ্টেম্বর হবে সৌদি আরবে ওমরা যাত্রীদের ঢোকার সময়সীমা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। 282 সাংবাদিকের বিরুদ্ধে মামলার ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সম্পাদক পরিষদের। গণমাধ্যমে হস্তক্ষেপ না করায় ধন্যবাদ জ্ঞাপন। আর নয় মন গড়া সার্কুলেশন ও টিআরপি, বলেছেন তথ্যমন্ত্রী। অপতথ্য রুখতে সম্পাদকীয় নীতিমালা দাবি টেলিভিশন এডিটর্স কাউন্সিলের। শিক্ষার্থীদের উপর বহিরাগতদের হামলায় রণক্ষেত্র ডুয়েট। জাহাঙ্গীরনগরে ধর্ষণ চেষ্টায় অভিযুক্তকে গ্রেফতারের আলটিমেটাম দিয়ে আন্দোলন প্রত্যাহার শিক্ষার্থীদের। ডক্টর ইউনূসের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট। হামের টিকার বিষয়ে সংশ্লিষ্টদের ভূমিকা তদন্তের নির্দেশনা দাবি। 10 দিনের মধ্যে হাম নিয়ন্ত্রণের আশা স্বাস্থ্যমন্ত্রীর। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।